এই দেশের মহিলাদের বা মেয়েদের মা বোনদের শিক্ষিত করার দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন। একই সময়ে সরকারের তরফ থেকে আবার উপবৃত্তির ব্যবস্থাও করেছেন তাদের জন্য। আমরা দেখেছি একটা বৈশ্বিক অস্থিরতা, পতিত আওয়ামী সরকারের ফেলে যাওয়া যে ধ্বংসস্তূপ, সে ধ্বংসস্তূপ, কর্মসংস্থানের ঘাটতি, বিনিয়োগের ঘাটতি, সব মিলিয়ে এই 2 মাস পার হওয়া সরকারকে তার কর্মপরিকল্পনা, কার্যপ্রণালী এবং তার যে জনগণের যে ওয়াদা, সে ওয়াদা পালন করবার ক্ষেত্রে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আপনার প্রশ্নের জবাবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। প্রথমত হলো, গণতন্ত্র আমরা যখনই একটু মুখ ফুটে বা সূর্যের আলো দেখেছে তখনই মুখ থুবড়ে পড়েছে প্রত্যেকবারই। আমরা দেখলাম 71 সালে 72 সালে আমরা যে যুদ্ধটা করেছি তার মূল উদ্দেশ্য ছিল আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনা পাবো, অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাবো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, একটা স্বাধীন দেশ পাওয়ার কথা আমার চিন্তা ছিল না। একটা পর্যায়ে যুদ্ধ আসলো, যুদ্ধে আমরা কিন্তু তখন স্বাধীন দেশ পাওয়ার চিন্তা করেছি, স্বাধীনতা চাই, সার্বভৌমত্ব চাই। তো তার বিনিময়ে আমরা যা পেয়েছি তা হলো লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছে, জরুরি আইন জারি করা হয়েছে, রক্ষী বাহিনীর মতো একটা রক্ষী বাহিনী দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আমরা 74 সালে দুর্ভিক্ষ পেয়েছি, দেশের অগণিত মানুষ না খেয়ে মারা গেছে। তারপর আমরা সর্বশেষ বাকশাল পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, পেয়েছি বাকশাল। এবং সে বাকশালের সময় তো আপনারা জানেন এই কথা বলে, তারা গণতন্ত্রে বিশ্বাসই করতো না, এই ডেমোক্রেসির কোনো অংশই বিশ্বাস করতো না, পত্রিকার স্বাধীনতায় বিশ্বাস করে নাই, বিচার বিবেককেও তারা বিশ্বাস করতো না। এরকম একটা পরিস্থিতি গেছে। সেই পরিস্থিতি উত্তরণ ঘটলো, জিয়াউর রহমান আসলেন ক্ষমতার মানে পাদপৃষ্ঠে এবং তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে 3 বছরের মধ্যে খাদ্যের সংসম্পন্ন করলেন দেশটাকে, খাল কাটলেন, বৃক্ষরোপণ করলেন, এসব করে এটা করলেন যে খাদ্য সংসম্পন্ন না খেয়ে থাকা জাতিকে একটা পথের দিশা দিলেন। খাদ্য এক্সপোর্ট হলো বাংলাদেশ থেকে, তার আমলে প্রথম খাবার। তারপর গণতন্ত্র কেবল মাল্টি পার্টি সিস্টেম শুরু করলেন। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার যে সামরিক উদ্দীপুরে গভর্নমেন্টের বসে গণতন্ত্র দিয়েছে এটা জিয়াউর রহমান একলা, দ্বিতীয় কোনো ধরন নেই। সেই সময় বাকশাল দল, যা দল বিলুপ্ত করে আসছে সেটা আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে রিভাইভ করার সুযোগ দিয়েছেন তিনি, মাল্টি পার্টি সিস্টেম করেছেন। কিছুদিন পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পর আপনি দেখছেন, সে কথা বলতে চাই না, জানা যা বা মানুষের আকুতি তা দেখেছেন। আবার সেই স্বৈরশাসক 10 বছর, প্রায় 9 বছর, আবার খালেদা জিয়ার, আমাদের প্রিয় নেত্রী, তার নেতৃত্বে এই আবার গণতন্ত্রের একটু মুখ দেখলো মানুষ, এই অর্থনৈতিক স্বাবলম্বীর মুখ দেখলো। আবার স্বৈরাচার আসলো, 15 বছর 17 বছর প্রায় আমরা সেজন্য আবার তারেক রহমান পাদপৃষ্ঠে, এখন তারেক রহমান। এই জঞ্জাল এই বিএনপির ঘাড়েই পড়ে সবসময়, তাদের ছড়াতে হয়। এই গভর্নমেন্টে আসার পরে আপনি দেখেন বৈশ্বিক অস্থিরতা, একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ শুধু একটা দেশ বা দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে যুদ্ধটা। যুদ্ধটা হলো অর্থনৈতিক যুদ্ধ, যুদ্ধটা হলো ফুয়েলের যুদ্ধ, আপনি জানেন, তেল গ্যাসের যুদ্ধ, তার সাথে সকল কিছু উৎপাদন ব্যবস্থাপনা জড়িত, যোগাযোগ জড়িত, সব কিছু জড়িত। কাজেই আমরা যদি বলেন আপনাকে কীভাবে মূল্যায়ন করেন, আপনাকে একটা একটা করে যদি বলি, তার সংখ্যা প্রায় 70টা আমরা যা করেছি। সার্বিকভাবে যদি বড় কথা বলি বা এই মধ্য কথায় যদি অল্প বিষয়ে বলতে চাই, তাহলে ধরুন প্রথম কী বলে ক্যাবিনেট বৈঠকের প্রথম এজেন্ডাই ছিল 10,000 টাকা কৃষকের ঋণ সহ সুদ মওকুফ এই বাংলাদেশে, এর প্রথম সিদ্ধান্ত। তারপরে অর্থনৈতিক সিদ্ধান্তের কথাই বলি, মানুষ যেগুলো খুব সহজে ভালোভাবে নেয়, তা হলো যেমন ধরুন ফ্যামিলি কার্ডের আগের কথা একটু যদি বলি, এই দেশের মহিলাদের বা মেয়েদের মা বোনদের শিক্ষিত করার দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন। একই সময়ে সরকারের তরফ থেকে আবার উপবৃত্তির ব্যবস্থাও করেছেন তাদের জন্য। আজকে যে কোনো একটা স্কুলের সামনে দাঁড়িয়ে দেখবেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, যে কোনো বাংলাদেশের কোথাও স্কুলের সামনে দাঁড়িয়ে দেখবেন। এই কাজটা হয়েছে। এবং আবার স্বাবলম্বী করার জন্য, শক্তিশালী করার জন্য এই যে ফ্যামিলি কার্ড, 2,500 টাকা পর্যন্ত সম্পদ পাবেন বাড়িতে বসে, খেয়ে পড়ে থাকার, বেঁচে থাকার রাস্তাটা বের হলো। আচ্ছা, এখানে মেয়েদের নামেই কার্ডটা হবে, ছেলেদের নামে হবে না। কাজেই এখান থেকে দুটো জিনিস হবে, একটা সামাজিক বিশৃঙ্খলা যেটা ছিল অর্থনৈতিক, সেটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, মেয়েরা ক্ষমতায়িত হবে। আর এদেশে যখন ডিভোর্সের সংখ্যা বাড়ছে বা অন্য কিছু, দেখবেন এগুলো আস্তে আস্তে রিমিশন হবে। সামাজিক একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল ফ্যাব্রিক যেটা থাকে না, সেটা শক্ত হবে, মজবুত হবে।
এই একটা কাজ করেছেন। আপনি ধরেন কৃষক কার্ড পয়লা বৈশাখে আমরা করেছি। কৃষক কার্ডে যে প্রায় পাইলট প্রজেক্ট সবগুলো শুরু হয়েছে। কৃষক কার্ডে দেখেন সমগ্র বাংলাদেশে আমি 15,000 কৃষককে এই কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে প্রণোদনা দিয়েছি। কি বীজ এবং সার, কীটনাশক বিনামূল্যে 15,000 কৃষককে দিয়েছি। এটা কিন্তু বড় ব্যাপার আমার এলাকার মানুষ। আমার এলাকার মানুষ কখনোই এইসব দেখেনি। তো এই যে বিনামূল্যে দিয়েছে, আমরা সেই সব কৃষক কার্ড দিয়েছি, তাতে বেনিফিট হবে অনেক ধরনের। ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে, মানে সরকারি সকল সহযোগিতা পাবে, আবার বীজ সার কীটনাশক স্বল্পমূল্যে পাবে। গত বুধবারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 10টি উন্নয়ন হবে এখান থেকে। 1 নম্বর হলে কোন মাঠে কোন ফসল ফলে সেটা নিশ্চিত হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কী ফসল ফলালে তার বেনিফিট বেশি হবে সেটা হবে, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো প্রবলেম হলে সেখানে কী ফসল ফলালে ভালো হবে, কোন মাটিতে 2-3টা বেশি ফসল ফলালে তা করা হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করা। এই সব মিলিয়ে 10টি উপকার হবে এই কৃষক কার্ডের মাধ্যমে। সে জানতে পারবে আবহাওয়ার খবর, সে জানতে পারবে তার ফসলের খবর, সে জানতে পারবে তার বীজের খবর, সে জানতে পারবে তার সারের খবর, ডিটেইল থাকবে এটা কৃষক কার্ডের মধ্যে। ধরুন এটা আমরা চালু করেছি, এটা মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। আবার ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় উপাসনালয় যারা আছে, যেসব আছে তাদের প্রধানদের সম্মানিত করার চেষ্টা করছে সরকার। তাদের এই প্রথমবারের মতন আমাদের ইমাম মুয়াজ্জিনরা সরকারের কোষাগার থেকে টাকা পাবে। যারা সমাজে নিগৃহীত, প্রতি শুক্রবার আমি নামাজ পড়তে যাই, আমি ইমামের পিছনে নামাজ পড়ি, সে ইমাম সম্মানিত না সমাজে, তাকে সম্মানিত করার চেষ্টা করছে। আবার 10,000 ধর্মীয় শিক্ষক নেওয়া হবে। আবার ধরুন শিক্ষা যাতে কারিগরি হয়, উৎপাদনমুখী তার চেষ্টা করছেন। বাজার মার্কেট দেখেন, মার্কেটে এই যে এখন মিডল ইস্টে ক্রাইসিস, এই ক্রাইসিসের কারণে বিকল্প মার্কেট খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। আর মালয়েশিয়া ধরনের ওপেন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, অন্যান্য জায়গায় এই কাজ করছে। মানে আপনি কোন প্রসঙ্গ, উনি খাল কাটা শুরু করেছেন, 20,000 কিলোমিটার খাল কাটেন দেশে। এই খাল কাটলে একটা বিরাট রেভলিউশন হবে। 25 কোটি গাছ লাগাবার কথা বলেছেন, 25 কোটি গাছ, তো জলবায়ুর পরিবর্তন হবে, সামাজিকভাবে মানুষের উন্নত হবে, মানসিকভাবে। এবং গাছ যে আমাদের কী উপকারে লাগে সেটা মানুষ বুঝবে, না বুঝতে তো কিছু না। আমরা ঢাকা শহরে হর্ন বাজাই, আমরা জানি না যে হর্ন বাজালে কত বড় ক্ষতি, কিন্তু সবাই হর্ন বাজায়। সবাই সবার আগে যেতে চায়, কেউ যেতে পারে না, দাঁড়িয়ে থাকে, সামনে ফাঁকা, যেতে পারে না, এখানে 10 জন জটলা পাকিয়ে বসে আছে। এই যে প্রবণতা থেকে বের করে আনার জন্য আপনি কী করেছেন, এটা তো অর্থনৈতিক কথা বলি, রিয়েল যে কাজটা করেছেন মানুষের মধ্যে, সেটা হলো এটা আমার দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তো ভিন্ন। আমার দৃষ্টিভঙ্গি হলে উনি গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছেন, এই জন্য গণতান্ত্রিক স্তম্ভগুলো বিল্ড আপ করার চেষ্টা করছেন। তার মধ্যে পুলিশ আছে, জুডিশি আছে, অনেক কিছু আছে। মূল কাজটা করেছেন। আমি একজন সাধারণ হিসেবে আমি আমার কথা বলতে চাই, আমি আমার সাহস দেখতে চাই, সাহস মানে প্রকাশ করতে চাই, আমি আমার ইচ্ছাটাকে ব্যক্ত করতে চাই, আমি আমার স্বপ্ন দেখতে চাই, আমি আমার ইচ্ছা আমার তৈরি হোক, নিজে আমি কি করব সেরকম স্বপ্ন কল্পনা করতে চাই। এই কল্পনা করার শক্তিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন। মানুষের সাহস হারিয়ে ফেলেছিল, সাহসটাকে ফিরিয়ে দিয়েছেন। মানুষের কল্পনা করার শক্তি ছিল না, ইচ্ছা কোনো শক্তি ছিল না। হিটলারের একটা খুব বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটা আবার একবার বলি, অনেকবার বলেছি, যে মানুষকে এমন পর্যায়ে রাখো যে বেঁচে আছে সেটাই যেন তার কাছে পরম পাওয়া হয়। যেটা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, আয়নাঘর, জেল, জুলুম, নির্যাতন, পালিয়ে থাকা, আমার লুট তরাজ ইত্যাদি নানান কিছু, ধর্ষণ মর্ষণ কোন সীমাহীন, র্যাম্প্যান্ট। এবং একটা সরকার আছে তো বুঝাই যায় না, এবং সরকারই লালন পালন করে এই লোকগুলোর, দেশ থেকে সম্পদ লুট করা, মানে কোনো বিষয়ই ছিল না। এদের এক সম্রাটকে ধরছে, কত এই দেশে যে এরকম ক্যাসিনো খেলা আছে জানতামই না, সম্রাট ধরা না পড়লে। আর একজন বিরাট মানে হয়তো কোনো ভাগে মিললে হয়তো 2-1জনকে ধরেছে। ওই যে 10টা 100টা প্রবলেম, একটা গুলি করলো, একটা পাখি পড়লো, ব্যাস বিরাট কাজ হয়ে গেল, এই টাইপের একটা কাজ। এর মধ্যেও আমরা রাজ এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী গত বুধবারে, এই বুধবারে, আগের বুধবারে উনি পার্লামেন্টে প্রশ্ন উত্তরে বলেছেন দেশ থেকে 27 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 27 লক্ষ কোটি টাকা পাচার হতে হলে, এটা তো দেবপ্রিয় বাবু তিনি গবেষণা, মানে উনি শ্বেতপত্র প্রকাশ করতে গিয়া, মানে এই ইন্টিম গভর্নমেন্ট 7 মাসের মাথায় বাকি 8 মাসের মাথায় প্রকাশ করেছেন। এরপর তো 1.5 বছর আমরা অনেক কিছু পরে জেনেছি, অনেক কিছু পরে। তার পরিমাণ হলো হিউজ। একটা দেশের সম্পদ আপনি লুট করে নিয়ে কোথায় যাবেন? একটা দেশকে এইভাবে ফোকলা করে মানুষে, আমরা দেখেছি। সেই ফোকলা যাতে না হয় সে কাজ বন্ধ হয়েছে। আবার ওই টাকা যাতে ফেরত আসে তার চেষ্টা হচ্ছে।
আপনি বুঝলেন? তা মানুষ যে সাহস হারিয়ে ফেলেছে, মানুষকে সাহস ফিরিয়ে দিয়েছে। মানুষ যে আশা করতে মানে বন্ধ করেছিল, সেই আশাটাকে ফিরিয়ে দিয়েছে। মানুষের যে ভয় ছিল না, ভয়ের কালচারটাকে দূরীভূত করেছে। প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেছে। শিরিন শারমিন চৌধুরী ধরা পড়েছে, আবার 3 দিনের মাঝে ছাড়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে 2.5 বছর 3 বছর রাখছে, নির্মম অত্যাচার করেছে। উনি তো চাইলেই শারমিন চৌধুরীকে, আচ্ছা গভর্নমেন্ট চায় না, তো ছাড়ত না, আটকে দিল। উনি বলেছেন আইনের শাসন যা হয় তাই করবেন। এই ওনাকেই 21 আগস্ট গ্রেনেড হামলায় 3বার চার্জশিটে ওনার যখন নাম আসে না, তখন ওই ময়মনসিংহের লোক কাহারাকন্দ পুলিশের 4র্থবারের মতন তাকে আসামি করে তারপরে তারা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর উনি খালাস পেয়েছেন একটা লোয়ার কোর্টে, বিচারিক আদালতে খালাস পেয়েছেন। হাইকোর্ট আইনে ওনাকে 10 বছর সাজা দিয়েছে। মানুষ আপার কোর্টে যায়, হায়ার কোর্টে যায় টু গেট রিলিফ। এর উল্টো হয়েছে কেস। বকশীবাজার থেকে বেগম খালেদা জিয়ার, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তার কাগজ আসতে 45 দিন সময় নিয়েছে, যেখান থেকে আসতে হাইটে আসতে 15 মিনিট সময় লাগে। ভাবা যায় এই কাজগুলো করেছেন। কই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কোনো প্রতিহিংসা পরায়ণ আছে কিনা? আপনি গত এই সরকারের আজকে ধরেন কয় তারিখ, 18 তারিখে যদি ধরেন 18/4, 20, 22, 26 তারিখ, মানে 2 মাস 8 দিন 10 দিন বয়স সরকারের। 2 মাস 8 দিন 10 দিন যদি আপনি হিসেব করেন সরকারে, আপনি সরকারের সাফল্য দেখবেন প্রচুর, ব্যর্থতা দেখবেনই না প্রায় বলতে গেলে। তার মধ্যে কি ব্যর্থতা আছে? তেল আর গ্যাস নিয়ে হাজার রঙের কথা হচ্ছে। আপনাকে প্রশ্ন করি, আপনি তারেক রহমান হইলে আপনি করতেন কি? আপনি কি করতেন? যেই প্রশ্ন করুক তাকে আমি বললাম আপনি তারেক রহমান, আপনি করতেন কি? এটা তো দেশের সৃষ্ট না, বিএনপি সৃষ্ট না, এটা আমি বিরোধী দলের সৃষ্ট বলি না, কারোই সৃষ্ট না। এটা একটা বাইরের সৃষ্ট জিনিস আমাদের উপর চেপে পড়ছে। তারেক রহমান সাহেব সেইখানে কাজটা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, যে মানুষের টাকা মানুষের পিছনে খরচ করো। 36,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরে এখনও 600 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে, শুধু তেলটার কারণে, অনলি তেল। কারণ তেলের সাথে ধরেন আপনার সকল যোগাযোগ জড়িত, অল উৎপাদন ব্যবস্থা জড়িত, বিদ্যুৎ জড়িত, সব জড়িত, সব কিছু দাম বেড়ে যাবে। ঈদের সময় আপনি বাড়িতে গেলেন শান্তিপূর্ণভাবে, এই যে যদি এত তেলের দাম বাড়তো তো আপনার ভাড়া ডাবল হয়ে যেত। এখন আমরা তেলের দাম বাড়িয়েছি, অ্যাডজাস্ট করেছি সামান্য টাকা 10%, অথচ পরিবহন সেক্টর বলছে 64% টাকা বাড়িয়ে দিতে। এই যে বাড়ানোটা, বাংলাদেশ একটা অরাজকতার একটা জায়গা ছিল, অরাজকতার হাত থেকে ফিরিয়ে নিয়ে এসছে। নতুন জেনারেশনের তার কাজ খুঁজে দিচ্ছেন। কোন নতুন জেনারেশন প্রত্যেকটা স্কুলের মানে এই যে ল্যাব হবে, ল্যাব করার চেষ্টা করছেন।